হিসাব ব্যাংক হিসাব মানে ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টের ফকার আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলি না, এই অ্যাকাউন্টটাকে বলা হচ্ছে ব্যাংক হিসাব। এই ব্যাংক হিসাব কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে চলতি হিসাব, একটা হচ্ছে সঞ্চয় হিসাব, একটা হচ্ছে স্থায়ী হিসাব। চলতি হিসাব কি? যে ব্যাংক অ্যাকাউন্টে অনির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেওয়া যায়, অনির্দিষ্ট টাকা উত্তোলন করা যায়, এটাকে বলা হচ্ছে চলতি হিসাব। কোনো লিমিটেশন না, আনলিমিটেড। যেমন অনেক পরিমাণ লেনদেন কারা করে? ব্যবসায়ীরা করে। এই ব্যবসায়ীদের জন্য ওই মানে উপযুক্ত হিসাব হচ্ছে চলতি হিসাব। তোমাদেরকে পরীক্ষা বলবে যে এক্স হচ্ছে একজন ব্যবসায়ী, তার জন্য কোন একাশে একটা অ্যাকাউন্ট খোলা চিন্তা করতেছে, তার অনেক পরিমাণ লেনদেন দরকার বা অনেক পরিমাণ প্রতিদিন লেনদেন হবে, তার জন্য কোন অ্যাকাউন্ট উপযুক্ত, বলবো যে চলতি হিসাব। আর সঞ্চয় হিসাব হচ্ছে নির্দিষ্ট আয়ের লোকেরা যেখানে জমা দিতে পারবা অনির্দিষ্টবার, কিন্তু উত্তোলন সপ্তাহে সর্বোচ্চ 2 বার। উত্তোলন হচ্ছে সপ্তাহে সর্বোচ্চ কতবার? 2 বার। এটা আচ্ছা, এবার পরীক্ষা আসবে যে জমা সর্বোচ্চ কয়বার? অপশনে থাকবে 2 বার, তুমি 2 বার দাগায় চলে আসবা, জিরো পাবা। কেন? জমা অনির্দিষ্ট বার, উত্তোলন 2 বার সর্বোচ্চ। হ্যাঁ, আর চলতি হিসাবে জমা অনির্দিষ্ট বার, উত্তোলন অনির্দিষ্ট বার। আর ফিক্সড ডিপোজিট বা স্থায়ী হিসাবে হচ্ছে যায় যদি কোনো ব্যক্তির কাছে অনেক পরিমাণ টাকা, ধরো বলবে যে একজন ব্যক্তি সরকারি আয় বা রিটায়ার প্রাপ্ত অবসরপ্রাপ্ত ব্যক্তি, তার কাছে 10 লক্ষ টাকা আছে, সে ব্যাংকে টাকা জমা রাখতে চাচ্ছে, কোন অ্যাকাউন্ট খুলবে? অবশ্যই স্থায়ী হিসাব। এই স্থায়ী হিসাবে জমা এক, উত্তোলন এক, জমা একবার, উত্তোলন একবার। হ্যাঁ, যে তোমার তাহলে বলতে পারে যে কোন অ্যাকাউন্টে জমা একবার, উত্তোলন একবার স্থায়ী হিসাবে। আর কোন আর এই দুটার মধ্যে জমা অনেকবার, উত্তোলন অনেকবার। তবে সঞ্চয়ের মধ্যে জমা সপ্তাহে অনির্দিষ্টবার, কিন্তু উত্তোলন সপ্তাহে বলে দিতেছে তোমার সর্বোচ্চ 2 বার। আর টাকা পয়সার ব্যাপারে সবচেয়ে বেশি লাভ দেয় এই বেটা স্থায়ী হিসাবে। সঞ্চয় একদমই কম লাভ দেয়, আসলে লাভ তো দিবে না, উল্টা খরচ বেশি কাটবে। কেন খরচ বেশি কাটবে? তার সুবিধা অন্যগুলা থেকে ওই যে জমা অনির্দিষ্টবার, উত্তোলন অনির্দিষ্টবার, এই ক্ষেত্রে সুবিধা বেশি। তো কোনটা কার জন্য ভালো? তিনটাই ভালো। এখন কথা হচ্ছে আমার উদ্দেশ্য কি? আমি কি ব্যবসায়িক খাতে উদ্দেশ্যে ব্যবসায়ী লেনদেনের জন্য করব, নাকি আমি জাস্ট কিছু টাকা জমানোর জন্য বা পারিবারিক সাধারণত যে মানে টাকা জমানো বা টুকটাক যে লেনদেনগুলো এগুলোর জন্য করব, নাকি আমার অনেক পরিমাণ টাকা আছে আমি বিনিয়োগের উদ্দেশ্যে করব? কেউ যদি বিনিয়োগের উদ্দেশ্যে অ্যাকাউন্ট খুলে তাহলে স্থায়ী হিসাব, কেউ যদি নির্দিষ্ট আয় চাকরিজীবী থাকে সে হচ্ছে সঞ্চয় হিসাব, কারোর জন্য যদি হচ্ছে ব্যবসায়িক খাত থাকে তার হচ্ছে চলতি হিসাব। তাহলে ব্যবসা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, আর সাধারণ আয়ের বা বেশিরভাগ আমাদের আব্বু আম্মুদের বা আমাদের যে অ্যাকাউন্ট গুলো এগুলো মূলত হচ্ছে সেভিং অ্যাকাউন্ট, সঞ্চয় হিসাব। আর ফিক্সড ডিপোজিট যারা বিনিয়োগের উদ্দেশ্য করবে তারা ফিক্সড ডিপোজিট। এই চলতি এবং সঞ্চয়ীদেরকে স্যাক বই দেওয়া হয়, কিন্তু স্থায়ী হিসাবদেরকে স্যাক বই দেওয়া হয় না, এটা মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এই ওদের গুরুত্বপূর্ণ জিনিস ছিল হচ্ছে এটাই, ব্যাংক হিসাব। কেমন? চলতি সঞ্চয়, স্থায়ী হিসাব। আর এছাড়া আরো অনেক রকমের অ্যাকাউন্ট আছে, গৃহ সঞ্চয়, স্কুল সঞ্চয়, মহিলা এসে এগুলো আমরা একটু দেখে নিব। আচ্ছা, এই আমি এখানে কিন্তু বললাম এটা স্থায়ী হিসাবে চেক বই দেওয়া হয় না। আর কেওয়াইসি ফর্ম সম্পর্কে বললাম আমি এর আগে, নো ইওর কাস্টমার। কেমন? আচ্ছা, এরপর আমরা শিখব এই অধ্যায় নিয়ে আর কিছু শেখা লাগবে না, বিগত সালে এমসিকিউ গুলো দেখে ফেলবেন। কেমন? এবার আমরা স্যাকের অধ্যায়ে যাব একসাথে। আচ্ছা, স্যাক নিয়ে আমাদের যা যা বলা লাগে আমরা এগুলো এখন বলবো। সবচেয়ে মজার অধ্যায় স্যাক, আর এটা আমাদের জীবনে একমাত্র টেনে দিতে কথা, এই অধ্যায়টা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে বাস্তবিক জীবনে। স্যাক কেমন? আচ্ছা, স্যাক জিনিসটা কি? যেমন ধরো আমি আমার একটা স্যাক নিলাম তোমাদের জন্য। আচ্ছা, এটা একটা স্যাক। হ্যাঁ, ধরো এই যে এটা একটা স্যাক। হ্যাঁ, এই স্যাক বইয়ে কি কি থাকে? ডেট থাকে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার থাকে, পেটও থাকে, টাকা থাকে, এখান থেকে টাকা থাকে, আর সাইন থাকে। আচ্ছা, এখানে কি কি থাকে আমি বোর্ডে লিখতেছি। এটা একটা ধরো স্যাক বই, এখানে পেড টু ডট ডট, এখানে একটা টাকার বক্স থাকে, আবার এখানে সিগনেচারও থাকে। আচ্ছা, এখানে পে টু, আবার এখানে টাকা লেখা লিখতে হয়। আচ্ছা, চেক জিনিসটা কি আগে এটা বুঝাই। ধরো ব্যাংক অ্যাকাউন্ট মানে এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে গ্রাহক। গ্রাহক যখন
ব্যাংকে টাকা দেওয়ার জন্য আদেশ করে, এই যে লিখিত ডকুমেন্টে আদেশ করে, এই লিখিত ডকুমেন্ট হচ্ছে চেক। মানে আমি যে মানে সহজ করে বলতে গেলে আমানতকারী ব্যাংকে মৌখিক তো আর কত দেয়, আমারে ওনারে 10,000 টাকা দিতে এইভাবে ব্যাংক তো জীবনে মানবে না। আমানতকারী বা সাধারণ জনগণ বা আমি তুমি ব্যাংকে যে লিখিত আদেশ দিই এতগুলা টাকা তুমি আমাকে বা আমি এই ব্যক্তিটাকে দাও, হয় নিজেকে বা যদি আমরা এখানে পে টু দি জায়গায় মাইসেলফ লিখি বা নিজ লিখি তাহলে আমাকে দেওয়ার জন্য আদেশ দিতেছি, আর নির্দিষ্ট ব্যক্তি লিখলে তাহলে ওই ব্যক্তিটাকে দেওয়ার জন্য আদেশ করতেছি। তাহলে যে ব্যক্তিকে দেব মানে হচ্ছে ব্যাংকের উপর আদেশটা, এখানে দুইজন ব্যক্তি, একটা হচ্ছে আদেশটা, একটা হচ্ছে আদেশটা, আর একটা হচ্ছে আদিষ্ট, আর একটা হচ্ছে প্রাপক। এই আদেশটা হচ্ছে যাই আমি বা গ্রাহক, আদেশটা হচ্ছে যাই ব্যাংক। তাহলে আদেশটা ব্যাংকেরে বলতেছে আমাকে বা আমার নির্দিষ্ট ব্যক্তিটাকে এতগুলা টাকা দাও। তাহলে এই যে আদেশটা কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশকে বলে হচ্ছে চেক। ঠিক আছে, আজকে আমি কিন্তু চেক লেখাও তোমাদেরকে শেখাবো। তাহলে আদেশটা কর্তৃক মানে আমানতকারী কর্তৃক বা যে যার অ্যাকাউন্ট তার কর্তৃক ব্যাংকের উপর যে লিখিত আদেশ এটাকে বলে হচ্ছে চেক। চেক কি মুখে করতে পারে? জীবনও না। আচ্ছা, এখন চেকে কি লিখতে হবে? এই পে টু জায়গা যে ব্যক্তিকে আমি চেক দিতেছি তার নাম লিখতে হবে। যদি আমি নিজে চেক নিজে লিখি তাহলে নিজ লিখতে হবে। ভাই এখানে আরেকটা কথা, হয় পুরো চেকটা ইংরেজিতে লিখবা নাহলে বাংলাতে লিখবা। এখানে বাংলা লিখলে এখানে ইংরেজিতে লিখলে এরকম হবে না। তাহলে এখানে আমরা নিজ লিখবো অথবা মাইসেলফ লিখবো ইংরেজিতে লিখলে। এরপর টাকার ডিজিটটা, টাকার ডিজিট এখানে আমরা লিখবো হচ্ছে যাই কত টাকা, ধরলাম হচ্ছে 1000 টাকা, তাহলে 1000 লিখলাম। আর অবশ্যই টাকার পরে এরকম একটা দুটো আঁক টান দিতে হবে শুরুতে শেষে, নাহলে কি হবে তুমি লিখলে 1000 এখান দিয়ে জাস্ট একটা শূন্য বাড়াই দিল, কত হয়ে যাবে? 10,000। কেমন? আচ্ছা, তাহলে এই যে এই জায়গাগুলা বা আরেকটা শূন্য লাগাই দিতে হবে, তুমি এখান দিয়ে 1000 লিখলে, কেমন? 1000 টাকা। তোমার বলবো যে এখান দিয়ে জাস্ট 1 লক্ষ লাগা দিবে, 1 লক্ষ 1000 টাকা, এরকম হয়ে যাবে। বিশাল আকারে এরকম চেক জালিয়াতি করা যায়। তো এই পেটুর মধ্যে মানে যাকে যদি আমি দেখতেছি যে রিফাতকে টাকাটা দিব তাহলে এখান দিয়ে রিফাত লিখবো, আর টাকা হচ্ছে যে এখানে অঙ্ক বা কথা এখান দিয়ে অঙ্ক লিখবো, এখান দিয়ে কথা লিখবো, আর সিগনেচার এখান দিয়ে একটা দিব, এবং অপর পিঠে চেকের যে অপর পিসটা আছে এই অপর পিসটা আমরা কোনাকুনির পিছনে চেকের যে পিসটা ওখানে আছে ওখানে একটা সিগনেচার দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা চেক আবার দুই প্রকার, একটা হচ্ছে যে মোবাইলটা কই, আচ্ছা এখানে দুইটা চেকের প্রকার ভেদ আছে, আমি তোমাদেরকে দেখাতেছি। আচ্ছা, একটা হচ্ছে যায় সাধারণ চেক আর একটা হচ্ছে যায় এমআইসিএস চেক। দেখো এই চেকের মধ্যে দেখতে ক্যামেরাতে দেখা যায় কিনা, এই চেকটার মধ্যে যদি তোমরা খেয়াল করো, এবার দেখা যায়। আচ্ছা, এই চেকটা যদি তোমরা দেখো ভালো করে, এই চেকের মধ্যে এখানে যদি ভালো করে খেয়াল করো, তোমরা জুম করে নিও, কেমন? পে টু থাকে, টাকা থাকে, ইয়া থাকে, আর এখানে যে সেভিং নাম মানে অ্যাকাউন্ট নাম্বার এগুলা ওই যে জাস্ট এমনিতে লেখা থাকে, হ্যাঁ, এখানে কিন্তু কোনো ব্যক্তির নাম নাই। তো এটা আমারই অ্যাকাউন্ট, আমার কোনো নাম নেই। কিন্তু তোমাদেরকে যদি একটু পরে পেজটাতে আমি নিয়ে যাই, একটা এমআইসিএস চেক দেখাই, এই এমআইসিএস চেকটা ভালো করে খেয়াল করো। এই এমআইসিএস চেক একই ব্যাংকের চেক, কিন্তু ভালো করে খেয়াল করো এখানে আমার নাম লেখা আছে জাহিদুল ইসলাম, ঠিক আছে? আবার এই অ্যাকাউন্ট নাম্বারও থাকে। যদি আমি অ্যাকাউন্ট নাম্বারটা কেটে দিছি নিরাপত্তার সাথে, মানে অ্যাকাউন্ট নাম্বার থাকে, ওই ব্যক্তির নামও থাকে, এটা হচ্ছে এমআইসিএস চেক। আবার নিচে দেখবা যে কিছু মেশিন কোড থাকে। এমআইসিএস চেক অনেক বেশি নিরাপদ, আর আধুনিক ব্যাংকিং এ আধুনিক যে ব্যাংকিং সেক্টর গুলো আছে, ধরো যে টাকা ট্রান্সফার বা টাকাটা চেক একটু পরে যে জিনিসগুলো শেখাবো, অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে এমআইসিএস চেক গ্রহণযোগ্য। সাধারণ এর আগে যে চেকটা দেখালাম, এই যে এখানে যে চেকটা দেখালাম তোমাদেরকে, এই চেকটা কিন্তু সব ক্ষেত্রে গ্রহণযোগ্য নিবে না, হ্যাঁ, এটা এমআইসিএস চেক না। এমআইসিএস চেক কিভাবে বুঝবা? এমআইসিএস চেক কিছু মেশিন কোড থাকবে, আর একদম সহজ বিষয় হচ্ছে যে ওই ব্যক্তির নাম খোদাই করে লেখা থাকে এবং অ্যাকাউন্ট নাম্বারটা খোদাই করে লেখা থাকে। আচ্ছা, এবার আসেন আমাদের চেকের প্রকারভেদ। এখানে তিনটা চেক খুব ভালো করে আপনাদেরকে শিখতে হবে। কি কি? আচ্ছা, এখানে তিনটা ব্যক্তি, আদেশটা, আদিষ্ট, প্রাপক। আদেশটা হচ্ছে গ্রাহক, আদিষ্ট হচ্ছে ব্যাংক, আর প্রাপক হচ্ছে যাকে চেকটা দিছে।
আদিষ্ট আর যদি মানে গ্রাহক নিজে টাকাটা নেয় তাহলে সে আদিষ্ট হবে, সেই প্রাপক হবে, যে আদিষ্ট সেই প্রাপক হবে। আচ্ছা স্যাকের তিন প্রকার স্যাক আমরা খুব ভালো করে শিখতে হবে। একটা হচ্ছে বাহক স্যাক, আর একটা হচ্ছে হুকুম স্যাক, আর একটা হচ্ছে দাগ কাটা স্যাক। এই তিন প্রকার স্যাক থেকে একটা সৃজনশীল আসবে মাস্ট। যদি যদি ওই যে স্যাক আমাদের যে স্যাকটা আছে এই স্যাকের এই পেটুর মধ্যে যদি যে কেউ স্যাকটা উত্তোলন করতে পারে, নির্দিষ্ট কোনো নাই, কোনো ব্যক্তিকে বললো না, যে স্যাকটা নিয়ে যাবে ব্যাংকে তাকে টাকা দিয়ে দিবে ব্যাংক, ওটাকে বলা হচ্ছে বাহক স্যাক, সবচাইতে কম নিরাপদ। আর যদি আমরা এখানে নির্দিষ্ট একজন ব্যক্তিকে বলে দিই এই ব্যক্তি বা তার আদেশ অনুসারে কোনো ব্যক্তিকে দিতে হবে, এর বাইরে কাউকে দেওয়া যাবে না, বললাম মিস্টার আবরারকে এই টাকাটা দিতে হবে, তাহলে এটা হচ্ছে হুকুম স্যাক, শুধু ওই আবরারকে দিতে হবে, অন্য কোনো কিন্তু পারবে না, অন্য কেউ টাকাটা তুলতে পারবে না। কথা হচ্ছে সে যে আবরার কেমনে নিরাপত্তা পাবে, আমি যাই বলবো যে আমি আবরার আমাকে টাকাটা দেন, সেজন্য এখানে জাস্ট এটা হিসাবে যে যাকে দেওয়া হয় তার সাইন নিতে, সাইন নিয়ে পাইকারতে বা যে এনআইডি কার্ড বা উপযুক্ত প্রমাণ কিছু রাখে আর কি, যে আপনার তাকে প্রমাণ করতে হবে, এটা হচ্ছে হুকুম স্যাক, নির্দিষ্ট ব্যক্তিকে দিতে হবে। আর টাকাটা স্যাক হচ্ছে বাম কোণে আর আগে যদি এরকম দুটো হাত টানে দেয় আর এখানে যদি এসিপিএফ বা অ্যাকাউন্ট নাম্বার থাকে এটাকে বলে হচ্ছে দাগ কাটা স্যাক। সবচাইতে নিরাপদ, সবচাইতে নিরাপদ স্যাক হচ্ছে দাগ কাটা স্যাক। তাহলে দাগ কাটা স্যাক কি, সাধারণ স্যাকের বাম কোণে আড়াআড়ি দুটো যদি আট টানে দেয়, মাঝখানে যদি বলে যে এসিপিএফ বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিই, এটাকে বলে হচ্ছে দাগ কাটা স্যাক। তাহলে স্যাক আমরা শিখলাম, স্যাক হচ্ছে যে আদেশটা কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশ। স্যাক তিন প্রকার, একটা হচ্ছে বাহক স্যাক, হুকুম স্যাক, দাগ কাটা স্যাক। কোন স্যাক সবচেয়ে বেশি নিরাপদ? দাগ কাটা স্যাক। আর বাহক স্যাক হচ্ছে যে কেউ টাকাটা উত্তোলন করতে পারবে, হুকুম স্যাক হচ্ছে যে নির্দিষ্ট ব্যক্তি উত্তোলন করতে পারবে। আচ্ছা এবার আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ যে এমসিকিউ বা ক খ এর জন্য শিখব। যেমন ফাঁকা স্যাক জিনিসটা কি? ফাঁকা স্যাক এটা ছোট, এগুলাকে নোট করে নিবা নাহলে ভুলে যাবা। যদি কোন স্যাকের মধ্যে টাকার ডিজিট না লেখা থাকে তখন এটাকে বলা হচ্ছে ফাঁকা স্যাক। তাহলে ফাঁকা স্যাক বিষয়টা কি, যদি কোন স্যাকের মধ্যে টাকার ডিজিট লেখা না থাকে এটা হচ্ছে ফাঁকা স্যাক। এরপর আমরা শিখব হচ্ছে বাসি স্যাক। বাসি তরকারির মতো বাসি স্যাকও আছে। যদি কোন স্যাকের মেয়াদকাল কত 6 মাস পার হয়ে যায়, 6 মাস পার হয়ে যায় তাহলে এটাকে বলবো যে আমরা বাসি স্যাক। আর বহনকারী স্যাক, যদি কোন স্যাক বহনের উদ্দেশ্যে ইস্যু করা হয় এটাকে বলা হচ্ছে বহনকারী স্যাক। আর মার্কেট স্যাক, যদি কোন স্যাকের মূল উদ্দেশ্য থাকে মার্কেট থেকে কিছু ক্রয় বিক্রয় করা, এটা হচ্ছে মার্কেট স্যাক। জাস্ট এগুলাই আমাদেরকে ভালো করে শিখতে হবে, কেমন? আচ্ছা কি কি কারণে একটা স্যাক বাতিল হতে পারে ওটা আমরা একটু বলি। যদি পে টু মানে এই যে অ্যাকাউন্ট যদি টাকার ডিজিট উল্টাপাল্টা করি, ধরো কথা লিখলাম একটা অঙ্কে লিখলাম একটা, এটা ঝামেলা, এটা টাকা দিবে না। যদি একটা বাস করে ফেলি তাও টাকা দিবে না। যদি অ্যাকাউন্ট নাম্বার উল্টা লেখা থাকে তাও টাকা দিবে না। যদি এই যে সিগনেচার, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিগনেচার, আমাদের যে সিগনেচার এটা একটা তো ওদের এখানে সেভ করা থাকে, ওই সিগনেচার আর সিগনেচার দুটো যদি না মিলে অবশ্যই টাকা দিবে না। আবার আমি চেক দিলাম 1 লক্ষ টাকা, আমার ব্যাংকে নাই 10 টাকা, এটাও কিন্তু দিবে না। হ্যাঁ, তাহলে অনেকগুলা কারণে 35-36টা কারণ আছে একটা চেক বাতিল করার। হ্যাঁ, অনেকগুলা কারণে ব্যাংক চেক বাতিল করতে পারে। আচ্ছা আরেকটা হচ্ছে সংযুক্ত ফিটা বা পুচ্ছ। চেক কি করতে পারে, মানে যেই ব্যক্তিকে আমরা চেকটা দিলাম প্রাপক, ওই ব্যক্তি কি করে ওই চেকটাকে আরেকজনকে দিয়ে দিতে পারে। ধরো আমি একজন থেকে একটা চেক পাইলাম, আমি কি করলাম, আচ্ছা এই 10,000 টাকা চেক পাইলাম, আমার কাছে তো আবার 10,000 টাকা পাই, ওরে আমি 10,000 টাকা চেকটা দিয়ে দিই, আমি আর না তুলে মানে আমি আবার তুলা আবার ওকে দেওয়া এটা না করি, আমি এই চেকটা ওরে দিয়ে দিলাম, তাহলে এটাকে আমি অনুমোদন করে দিতে হবে। এখন চেকটা উল্টো মানে বিপরীত বিপরীত পাতায় এটা করা যায়। এখন এটা করতে করতে যদি গণফাইল চেকে কাগজ না থাকে, মানে ওই জায়গায় জায়গা না থাকে, তখন আলাদা একটা পৃষ্ঠা যোগ করতে হয়, এটাকে বলা হচ্ছে পুচ্ছ বা সংযুক্ত। এটাকে আরেকটা নাম হচ্ছে সংযুক্ত সিটা বলে। কেমন? ঠিক আছে, এখান থেকে তোমাদের কমন পড়বে আশা করি স্যাকের অধ্যায়ে। তো স্যাকের পরে আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে যে ইলেকট্রনিক্স, আধুনিক ইলেকট্রনিক্স ব্যাংকিং, নবম অধ্যায়। এখান থেকে জাস্ট গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস বলে দিই। একটা সৃজনশীল বা সবসময় আসে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য।
আমার এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে কিনা দেখি। আচ্ছা ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে মূল পার্থক্য কি? ধরো এটা একটা ডেবিট কার্ড, কেমন, এটা একটা ডেবিট কার্ড। আচ্ছা এই ডেবিট কার্ড, এই প্লাস্টিকের এই কার্ডটা মূলত কি করে, এটা টাকা উঠানোর জন্য, মানে টাকা ব্যাংক থেকে যে বা এটিএম বুথ থেকে যে টাকা আমরা ওই যে 24 ঘন্টা যখন যেমন ব্যাংকিং কার্যক্রম হচ্ছে 10টা থেকে 3টা বা 4টা বা 5টা পর্যন্ত, আমরা যে কোনো সময় এই কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে পারবো। এখন এই এটা কি ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড, আমি কেমনে বুঝবো? আচ্ছা ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে একটাই পার্থক্য, ডেবিট কার্ডে হচ্ছে ধরো তোমার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, তুমি 10,000 টাকা উত্তোলন করতে পারবে, এটা হচ্ছে ডেবিট কার্ড। আর ক্রেডিট কার্ড কি, তোমার অ্যাকাউন্টে যদি 10,000 টাকা থাকে তুমি 10,000 উত্তোলন করতে পারবা, আবার কিছু টাকা ঋণও নিতে পারবা, ওটা হচ্ছে ক্রেডিট কার্ড। আচ্ছা ভাই সবাইকে কি ক্রেডিট কার্ড সুবিধা দেয়? না, সবাইকে ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হয় না। কাদেরকে দেওয়া হয়? শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তি আছে যাদেরকে ব্যাংক মনে করে যে এটা আমার অনেক গুরুত্বপূর্ণ কাস্টমার, ওদেরকে ক্রেডিট কার্ড সুবিধাগুলো দেওয়া হয়। তাহলে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে মূল পার্থক্য কি? ডেবিট কার্ডে লেনদেন শুধুমাত্র যত টাকা আছে তোমার অ্যাকাউন্টে তত টাকা উত্তোলন করতে পারবে, আর ক্রেডিট কার্ডে তুমি ঋণ সুবিধাও পাবে। আচ্ছা এরপরে তোমাদেরকে আরো এখানে থেকে টুকটাক কিছু জিনিস শিখতে হবে, যেমন এই যে এটিএম এর ফুল ফর্মটা আসার সম্ভাবনা অনেক বেশি, অনলাইন ব্যাংকিং, হোম ব্যাংকিং, বিক্রয় বন্ধু সেবা, স্বয়ংক্রিয় নিকাশ করে যে সুবিধা, আন্তঃ ব্যাংকিং নিকাশ করে, এই টুকটাক বিষয়গুলোকে আমাদেরকে একটু জানতে হবে। মোবাইল ব্যাংকিং কি, এগুলো একটু জানতে হবে। এখানে জাস্ট এই অধ্যায়ে একদম কিছু না বললেই চলে, জাস্ট যেগুলো বললাম এগুলো সম্পর্কে একটু টাচ দিলাম, কি কি জিনিসটা কি একটু। আচ্ছা এবার আমরা শিখবো হচ্ছে বীমা আর জীবন বীমা, দুটো অধ্যায় আছে, সর্বোচ্চ 15 মিনিট লাগবে, এই দুটো অধ্যায় আমরা শেষ করে দিই। বীমা, বীমা জিনিসটা কি? আচ্ছা কার কার বা কার কার পরিবারে বীমা আছে আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। যেমন আমাদের এই অধ্যায় সাবজেক্টের নাম হচ্ছে ফিনান্স ব্যাংকিং ও বীমা, আমরা এখন বীমা নিয়ে শিখব। কার 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 পরিবারে বীমা আছে আমাদেরকে একটু কমেন্টে জানাবা। আবার কি টাইপের বীমা, ওটা কি সম্পত্তি বীমা নাকি জীবন বীমা, এটা একটু জানাবা। তো আমরা তাহলে বীমা নিয়ে শুরু করি। আমাদের ক্লাস 5 শেষের দিকে বীমা, এই ক্লাসটা করলে আশা করি তোমরা সৃজনশীল 11টার মধ্যে কোনো সমস্যা হবে না, একদম তুমি 7টা দেওয়া তো কোনো ব্যাপারই না আশা করি ইনশাআল্লাহ। এই ক্লাসটা করে যদি মানে তোমাদের তো কয়েকদিন স্যার এই যে কত এটা মানে 24 এর জন্য তো এটা অল্প কয়েকদিনে আছে, ঠিক করে 10 দিনও নাই মনে হয়, আরো কম সময়। জাস্ট এই ক্লাসটা দেখে যদি তুমি পরীক্ষা দাও আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা বীমা, বীমা কি? ধরো ঝুঁকি মোকাবেলার জন্য যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয় এটাকে বলা হচ্ছে বীমা। এখন বীমা আবার দুই প্রকার, একটা হচ্ছে যে জীবনের জন্য জীবন বীমা, আর একটা হচ্ছে সম্পত্তির জন্য সম্পত্তি বীমা। হ্যাঁ, একটা হচ্ছে জীবনের জন্য, একটা হচ্ছে সম্পত্তির জন্য। আচ্ছা এখন বীমা কি? বীমা হচ্ছে মানুষের জীবন বা সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্ভাব্য বিপদ মোকাবেলা করার হাতিয়ার হিসেবে নির্দিষ্ট প্রিমিয়াম। নির্দিষ্ট প্রিমিয়াম মানে কি? আমরা যে বীমা প্রতিষ্ঠানকে যে টাকাগুলা দিই মাসে মাসে বা বছরে বছরে, ওটা হচ্ছে বীমা প্রিমিয়াম। বীমা প্রিমিয়ামের বিনিময়ে অপরপক্ষ কর্তৃক নিশ্চয়তা, প্রতিষ্ঠানকে আমরা টাকা দিচ্ছি, তার বিনিময়ে ওরা আমাদেরকে কি দিচ্ছে? নিশ্চয়তা দিচ্ছে। তো সম্পত্তিটা যদি নষ্ট হয় আমি টাকা দিব, বা তোর ওই ব্যক্তিটা যদি মারা যায় বা যার নামে বীমা করা হয়েছে ওই ব্যক্তিটা যদি মারা যায় তার ক্ষতি মোকাবেলার জন্য আমি টাকা দিব বা এত নির্দিষ্ট পরিমাণ টাকা দিব। এই যে নিশ্চয়তা বা ঝুঁকি গ্রহণ এবং ক্ষতিপূরণের অঙ্গীকার নামাকে বলেছে বীমা। কেমন? আচ্ছা বীমা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ বীমা, এই সম্পত্তি বীমাকে বলতেছে সাধারণ বীমা, আর হচ্ছে জীবন বীমা। আর বীমা কারা? বীমা সরকারি, আচ্ছা বীমা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কি? আইডিআর, কেমন? ইন্স্যুরেন্স একাডেমি এন্ড রেগুলেটরি অথরিটি। আচ্ছা এখন বীমার যে নীতিগুলো আছে এই নীতিগুলো আমরা, আচ্ছা এখানে তাহলে কি কয়টা পক্ষ থাকে? দুইটা পক্ষ, একটা হচ্ছে বীমাকারী, একটা হচ্ছে বীমা গ্রহীতা। আচ্ছা বীমা গ্রহীতা কারা? আমরা জনগণরা যারা বীমা করি। আর বীমাকারী কারা? বীমাকারী হচ্ছে প্রতিষ্ঠানরা যারা বীমা আমাদের বীমাগুলো রিসিভ করে। আচ্ছা এখন এখানে কয়েকটা মূল নীতি আছে, একটা হচ্ছে বীমাযোগ্য স্বার্থ, খুবই ভালো করে বুঝতে হবে বীমাযোগ্য স্বার্থ। ধর এই বাড়ির মালিক আমি হলে আমি এই বাড়ির নামে বীমা করতে পারবো। বীমাযোগ্য স্বার্থ মানে কি? ওই জিনিসটা তোমার নিয়ন্ত্রণে থাকতে হবে।
চূড়ান্ত বিশ্বাস। অবশ্যই বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে বিশ্বাস থাকতে হবে, একজন আরেকজনকে সঠিক তথ্য দিতে হবে। ক্ষতিপূরণ আছে স্থলাভিষিক্ততা। স্থলাভিষিক্ততা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। স্থলাভিষিক্ততা আমাদেরকে বুঝতে হবে। স্থলাভিষিক্ততা মানে কি? আচ্ছা, ক্ষতিপূরণ করে যারা বলতেছে বীমা সম্পত্তি বীমার ক্ষেত্রে সামগ্রিক ক্ষতিতে বীমা কোম্পানি বীমাকারীকে সম্পূর্ণ ক্ষতিপূরণ করে, কিন্তু সেই ক্ষেত্রে উক্ত সম্পত্তি ভগ্নাবশেষ বা আয়ত সংক্রান্ত দাবি বহাল থাকে। আচ্ছা, আমি খুব সহজ করে বুঝিয়ে বলি। ধরো এই জাহাজের বীমা করলাম, এই জাহাজের বীমা করার পরে এই জাহাজটা আসলে ক্ষতি হয়েছে, ডুবে গেছে বা ধ্বংস হয়ে গেছে বা ডুবে গেছে। আচ্ছা, এখন এই বীমা প্রতিষ্ঠান, ধরো এবিসি বীমা প্রতিষ্ঠানের সাথে আমরা বীমা করছি আমাদের জাহাজের, ওরা আমাদের বীমা দাবি ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা ক্ষতিপূরণ ছিল, 1 কোটি টাকা দিয়ে দিচ্ছে। এখন এই জাহাজটা যদি উদ্ধার করে 1 টাকাও বিক্রি করতে পারে, এই এই 1 টাকা পাবে ওই বীমা কোম্পানি। মানে কি, সে আমার ক্ষতিপূরণ তো আমাকে বুঝিয়ে দিচ্ছে, এখন এই জাহাজ থেকে যত টাকা পাবে কালেক্ট করতে পারবে ওই টাকাটা সে নিজে নিবে। এটাকে বলা হচ্ছে স্থলাভিষিক্ততা নীতি। মানে কি, বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে যখন ক্ষতিপূরণ বুঝিয়ে দেয়, তখন ওই সম্পত্তিটা থেকে যদি কোনো টাকা পায়, এটা বীমা প্রতিষ্ঠান এরা মালিক হবে। এটাকে বলা হচ্ছে স্থলাভিষিক্ততা নীতি। এটা খুব 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 গুরুত্বপূর্ণ। এখন আচ্ছা, তারপর হচ্ছে যে নিকটতম কারণ, তারপর মনোনয়ন বা অধিকার ইত্যাদি আমাদেরকে ভালো করে শিখতে হবে। তারপরে এখানে আর কি কি জিনিস আমাদেরকে ভালো করে শিখতে হবে আমি বলতেছি। সমর্পণ মূল্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সমর্পণ মূল্য, সমর্পণ মূল্য মানে কি ভাইয়া? সমর্পণ মূল্য, ধরো আমি একটা বীমা করলাম 10 বছরের, ভালো করে বুঝো, এখানে বুঝার বিষয়, ভালো করে বুঝো। 10 বছরের বীমা করলাম, 1 বছর চালালাম, 2 বছর চালালাম, 3 বছর চালানোর পরে দেখতেছি যে আমার এই বীমাটা আর আমি চালাতে পারতেছি না, মানে আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা নেই। 1 বছর চালালাম, 2 বছর চালালাম, 3 বছর চালালাম, এরপর আমি বন্ধ করে দিতে চাই। এখন আমি কি ওই টাকাটা পাবো? আচ্ছা, বীমাকারী এই যে বীমা মানে আমরা যে বীমা গ্রহীতারা বীমাকারী মানে প্রতিষ্ঠানের কাছে বীমা করার পরে যখন 2-3 বছর পরে আর বীমার টাকাটা চালাতে পারতেছি না, তখন বলে যে ভাই আমার টাকা আমাকে দিতে হবে। তখন যে টাকাটা পাবো ওটাকে বলে সমর্পণ মূল্য। এখন কথা হচ্ছে যে ভাইয়া অনেক সময় দেখা যায় যে যারা বীমা করে তারা অনেক মানে যতগুলো টাকা, ধরো আমি 2 বছরে 20,000 টাকা করে 40,000 টাকা জমাইলাম ওদের কাছে, ওরা কিন্তু আমাকে 40,000 টাকা দিচ্ছে না। এখন আইন কি বলে? এটা সবার একদম ম্যাক্সিমাম পরিবারের ক্ষেত্রে এটা হয়। অনেকে কি করে সাধারণত বীমা প্রতিষ্ঠানগুলো একটু বুঝাই শোনাই, ওই যে তাদের প্রতিনিধিগুলো বুঝাই শোনাই বীমা করাই ফেলে, বুঝে না তারা ওটাতে করে ফেলে। এরপর 2-3 বছর চালানোর পরে এরপর বলে যে না ভাই আমি আর চালাতে পারতেছি না, তখন দেখা যায় যে দুই পক্ষের মধ্যে মারামারি লাগে যায়। এরা বলে যে ভাই আমি এত টাকা জমাইছি আমারে দিচ্ছে না। এখন আইন কি বলে কত টাকা দেওয়া উচিত? আইন অনুযায়ী সমর্পণ মূল্য তখন কিছু কিছু ক্ষেত্রে সমর্পণ মূল্য পায় না। এখন আইন বলে তখনই তুমি সমর্পণ মূল্য পাবা যখন তুমি মিনিমাম সর্বনিম্ন 2 বছর প্রতিষ্ঠান মানে বীমাটা চালাইবা। তাহলে প্রথমত তোমাকে 2 বছর চালাইতে হবে। যদি তুমি 2 বছর থেকে কম চালাও তাহলে তুমি 1 পয়সাও পাবা না আইন অনুযায়ী। হ্যাঁ, তাহলে সমর্পণ মূল্য পাইতে হলে সর্বনিম্ন কত বছর চালাইতে হবে বীমাটা? 2 বছর। আচ্ছা ভাই 2 বছর চালাইলাম, 10 বছরের বীমা 2 বছর চালালাম, তাহলে কি পাবো? পাবো, তবে সর্বোচ্চ 80% দিবে তোমাকে টাকা। ধরো তুমি যদি 2 লক্ষ টাকা জমাও, ধরো 2 বছরে তুমি 2 লক্ষ টাকা, এক বছর 1 লাখ করে বীমা করলা, 2 বছরে 2 লাখ টাকা জমাইলা, 2 বছর 2 লাখ টাকা জমালে তুমি লাভ তো বিলাসিতা, লাভ তো পাবাই না, তুমি জাস্ট তোমার মূল টাকাও ফেরত পাবা না, 2 লক্ষ টাকাও পাবা না। হ্যাঁ, 2 বছরে তুমি টাকা পাবা 1,60,000। তুমি নিয়ে তোমার টাকা জমাইলা 2 লাখ টাকা, কিন্তু তুমি লাভ তো দূরের কথা, উল্টা ফেরত পাবে 1,60,000 টাকা, 80%। তাহলে এই জন্য আমাদেরকে আগে বুঝতে হবে বীমাটা যে করতেছি আমি চালাতে পারবো কিনা। আরে আবেগের বশে করে ফেলছি আর চালাতে পারতেছি না, তখন ওই যে বীমা প্রতিনিধিদের লাভ হবে। ওরা কেন তোমাকে এতটা এত মানে মানে তোমাকে এত মোটিভেট করতেছে বীমা করেন, আপনার ছেলের কি হবে, আপনার মেয়ের কি হবে? কারণ যে প্রতিনিধিটা তোমাকে করাইতেছে বীমা, সে যখন তুমি একটা বীমা কিস্তি দিবা সাথে সাথে সে 25 থেকে 30% টাকা পেয়ে যাবে। 20 এত, এটা যদিও বইতে নাই, জাস্ট আমি তোমাদেরকে বাস্তবিক জীবনের জন্য বুঝাচ্ছি যাতে তুমি
পরীক্ষাও লিখতে পারো, বাস্তবিক জীবনে তোমাকে কেউ মানে তুমি কারো তোমার সাথে কেউ যেন প্রতারণা করতে না পারে। যেমন বীমা কোম্পানির প্রতিষ্ঠানগুলো আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমার নিজের ঘরের কথা বলে আমার বাবাকে বলতে অনেকবার বুঝাই তারা বীমা করায়। হ্যাঁ, আমি তখন এক সপ্তাহ গরম হয়ে গেছিলাম। তখন কেন করে এটা এত পরিমাণ, আরে বাবারে কত মানে ব্যাংকাররা দেখবে যে আপনি অ্যাকাউন্ট করলে করেন, না করলে না, কি আসে আমার। কিন্তু বীমা প্রতিষ্ঠানটা দেখবে যে বাড়িতে চলে আসে, আরে ভাবি, আরে ভাই বীমা করেন, বীমা করেন। কেন করে এটা? কারণ যে প্রতিনিধিটা তোমার আসি করাইতেছে তোমারে, তাহলে তুমি সাপোজ 10,000 টাকা একটা বীমা করলা, আর ওরা মোটা অঙ্কের বীমা করা দেখবা। 10,000 টাকা যদি বীমা করায়, প্রথম কিস্তি দিলে প্রায় 3,000 টাকার উপরে টাকা ওর অ্যাকাউন্টে চলে যায়। বুঝছো? তাহলে এই যে 10,000 টাকা বীমা করালে ও টাকা কত পাইতেছে? প্রতি কিস্তিতে 10,000। দ্বিতীয় বছর দিবা না, ওখান থেকে প্রথম বছর মানে 30% আর দ্বিতীয় বছর 50 টা আসে, দ্বিতীয় বছর 1500। এরকম করে যত বছর তুমি বীমা চালাইবা প্রতি বছর ও একটা কমিশন পাবে। তার মানে ও একটা বীমা করালে পায়, যদি 15 বছর করাইতে পারে নিম্নে 15,000 প্লাস, একদিনে তার 15,000 টাকা ইনকাম, মানে কি একদম 15 বছরের ইনকাম সে করতেছে। তো এই জন্যই মূলত বীমা প্রতিনিধিগুলো আমাদের পেছনে এরকম করে, ভাই ভাইকে একটা বীমা করেন, একটা বীমা করেন, আপনার ছেলের কি হবে, আপনার মেয়ের কি হবে, আপনার পরিবারের কি হবে। সেজন্য আমাদেরকে অবশ্যই পুরা, আমি যদি 10 বছরের জন্য বীমা করি, আমাকে আগে বুঝতে হবে থিমটা, আমি 10 বছর চালাইতে পারবো কিনা। নাহলে কিন্তু সমাপন মূল্য আমাকে বীমা আইনে বলে যে আমারে লাভটাও দূরের কথা, আমাকে মূল টাকাও দিবে না যদি 2 বছর না চালাই, আর 2 বছর চালালে 80% দিবে। আচ্ছা যাই হোক, আমাদের এমনিতে ক্লাস অনেক বড় হয়ে গেছে, আমাদের আর বলা সম্ভব হচ্ছে না। তাহলে সমাপন মূল্য আশা করি বিষয়টা বুঝছেন। প্রিমিয়াম কি? আমরা যে মাসে মাসে বাকি বছরে বছরে কিস্তিগুলো দিচ্ছি, এটা হচ্ছে প্রিমিয়াম। আর বোনাস কি? ধরো আমি 1 লক্ষ টাকা জমাইলাম, তো মেয়াদ শেষে আমাকে, যেমন বীমা দুই প্রকার, এই জিনিসটা একটু বুঝে বলি। একটা হচ্ছে সম্পত্তি বীমা, আর একটা হচ্ছে জীবন বীমা। জীবন বীমার মূল থিম হচ্ছে যাই, আমি ধরো 5 বছরের জন্য বীমা করলাম, 5 বছরের শেষে আমি যদি না মারা যাই, তাহলে আমাকে 5 বছরের টাকা, যত টাকা জমাইছি সব টাকাও দিবে, প্লাস কিছু লাভও দিবে। এটা হচ্ছে জীবন বীমা, টাকা ফেরত দেয়। আর সম্পত্তি বীমার ক্ষেত্রে সবসময় রাখতে হবে, মানে ধরো আমি এই বাড়ির জন্য বীমা করলাম, এখন এই 5 বছরের জন্য বীমা করলাম, 5 বছর শেষে ধরো 5 বছরে 5 লাখ টাকা বীমা করলাম, এখন 5 বছর শেষে এই সম্পত্তিটা কিছু হলো না, তখন আমাকে কত টাকা দিবে? 0 টাকা। মানে সম্পত্তি জাস্ট ক্ষতি হলে ক্ষতিপূরণ দিবে না, ওই টাকা দিবে। এটা হচ্ছে সম্পত্তি বীমা। আর জীবন বীমা এক প্রকার বিনিয়োগের মতোই, জীবন বীমাতেই সেজন্য বেশিরভাগ মানুষ জীবন বীমা করে। জীবন বীমা মূল কথা কি, মানুষ মারা গেলে তো ওর নমিনি, যে নমিনিকে দিয়ে যাচ্ছে ওই নমিনি টাকা পাবে, আর যদি মারা না যায় ওই ব্যক্তিটা টাকা পাবে। আর মাসে মাসে যে কিস্তিগুলো দেয় এগুলো হচ্ছে কি বৃত্তি বা কিস্তি। পূর্ণ বীমা কাকে বলে? ধরো আমরা একটা সম্পত্তি বীমা করছি এই বীমা কোম্পানির কাছে, এই কোম্পানি দেখতেছে যে এই ঝুঁকিটা অনেক বড় হয়ে যাইতেছে, আমরা এর কিছু অংশ বির সাথে শেয়ার করি, এটাকে বলা হচ্ছে যে পূর্ণ বীমা। এটা পরীক্ষা এইভাবে আসতে পারে, কোন বীমাতে উভয় দুটা পক্ষই বীমা প্রতিষ্ঠান থাকে। পূর্ণ বীমাতে মানে ওরা এই দেখতেছে যে তার ঝুঁকি একটু বেশি হয়ে যেতেছে, তখন সেই বীমা বিকাশে কিছু অংশ বলে যে না, আমরা পুরোটা গ্রহণ করব না, আমরা কিছু অংশ সেল করে দেব, মানে আমরা এই বীমার কিছু অংশ আরেকটা বীমা কোম্পানির সাথে বিক্রি করব বা বীমা কোম্পানির সাথে একসাথে করব, এটাকে বলা হচ্ছে পূর্ণ বীমা। আর দ্বৈত বীমা কি? আমি এই সম্পত্তির বীমা দুইটা প্রতিষ্ঠানের কাছে করছি, ওটা হচ্ছে দ্বৈত বীমা। তোমরা অনেকে পূর্ণ বীমা এবং দ্বৈত বীমা এলোমেলো করে ফেলবা। পূর্ণ বীমা হচ্ছে যাই বীমা কোম্পানি আবার বীমা করছে আরেক কোম্পানির কাছে, এটা পূর্ণ বীমা। আর দ্বৈত বীমা হচ্ছে আমার একটা সম্পত্তির জন্য আমি দুই জায়গায় বীমা করছি, এটা হচ্ছে দ্বৈত বীমা। আচ্ছা, এই অধ্যায় থেকে আশা করি আর কোনো কিছু শেখা লাগবে না, যা যা শিখতে হবে আমি বলে দিছি। এরপর জীবন বীমা তো আমি বললাম, জীবন ধরো সম্পত্তি বীমা হচ্ছে সম্পত্তি নষ্ট হলে তোমাকে আবার ওই সম্পত্তিটা এনে দিতে পারবে, কিন্তু একজন ব্যক্তি মারা গেলে কি তাকে এনে দেওয়া যাবে? যাবে না। সেজন্য সম্পত্তি বীমাকে বলা হয়েছে ক্ষতিপূরণের বীমা। কিন্তু জীবন বীমা, জীবনের বিনিময়ে জীবনটা আনা যাবে না, একটা ব্যক্তি মারা গেলে কি তাকে তো আর আনা যাবে না, তারকে তার মানে কিছু টাকা দিয়ে তার কিছু মানে তাদের পারিবারিক কিছু আর্থিক অবস্থা বা আর্থিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পারে, কিন্তু ব্যক্তিদেরকে তো আনে দেওয়া যাবে না। সেজন্য জীবন বীমাকে বলা হচ্ছে যায় জীবন বীমা হচ্ছে নিশ্চয়তার চুক্তি, কিন্তু ক্ষতিপূরণের বীমা বলা যাবে না। হ্যাঁ, জীবন বীমা জীবনের ক্ষতি অর্থ দ্বারা পরিমাপ করা যায় না বিধায় এটা ক্ষতিপূরণের চুক্তি বলা যাবে না। কেমন? আচ্ছা, জীবন বীমা কখন টাকাগুলো দেয়? কোনো ব্যক্তির মৃত্যু হলে, অক্ষম হলে,
তারপর হচ্ছে বার্ধক্যজনিত কোনো সমস্যা থাকলে ইত্যাদি ক্ষেত্রে জীবন বীমা টাকা পয়সা মানে পরিশোধ করা হয়। আর পৃথিবীর সর্বপ্রথম বীমা কোনটি? ওটা হচ্ছে নো বীমা। পৃথিবীর সর্বপ্রথম বীমা হচ্ছে নো বীমা। নো নো বীমা অলরেডি একটা অধ্যায় আছে তোমাদের সিলেবাসে নাই, সেটা আর লাগবে না। নো বীমা হচ্ছে পৃথিবীর জাস্ট এটা থেকে এমসিকিউটা মনে রাখবা। পৃথিবীর সর্বপ্রথম বীমা হচ্ছে নো বীমা। আর সবচেয়ে জনপ্রিয় বীমা হচ্ছে জীবন বীমা। কেমন? এছাড়াও কিছু বীমা আছে যেমন সূর্য বীমা, বিবাহ বীমা, যদি বাংলাদেশে বিবাহ বীমা থাকলে ভালো হতো। কেমন? তাহলে বিয়ে করার জন্য একটা বীমা করতে পারতো তোমরা। আচ্ছা, তারপর হচ্ছে যায় তাহলে জীবন বীমা বৈশিষ্ট্য কি কি? মানব জীবন সংশ্লিষ্ট, নিশ্চয়তা চুক্তি, কেমন? তারপর বীমাযোগ্য স্বার্থ অবশ্যই থাকতে হবে, চূড়ান্ত সদিশ্বাস, আর সমর্পণ মূল্য অলরেডি আমি বিষয়টা বুঝাই ফেলছি অনেকক্ষণ সময় দিতে। কেমন? আর মেয়াদি বীমা পত্র, মেয়াদি বীমা পত্র হচ্ছে যায় ধরো, আচ্ছা মেয়াদি বীমা পত্র, বীমা বিভিন্ন প্রকার আছে। যেমন মেয়াদি বীমা পত্র যদি বীমাকারী প্রতিষ্ঠান বীমা বইটা যদি মানে নির্দিষ্ট কোনো সময়ের জন্য বীমা করে 3 বছর 5 বছর, এটা হচ্ছে মেয়াদি বীমা পত্র। আর আজীবন বীমা পত্র যদি সে সারা জীবন বলে যে আমি মৃত্যু পর্যন্ত আমি জমা রাখবো, এরপর নির্দিষ্ট পরিমাণ সময় নির্দিষ্ট টাকা নির্দিষ্ট পরিমাণ টাকা এত বছর পর্যন্ত আমার ওই নমিনিকে দিবা, ওটাকে বলা হচ্ছে আজীবন বীমা পত্র। আর সাময়িক বীমা পত্র, এটা জাস্ট অনেকবার পরীক্ষায় আসছে। সাময়িক বীমা পত্র, সাময়িক বীমা পত্র হচ্ছে যায় স্বল্প সময়ের জন্য। স্বল্প সময় বলতে কত সময়? 3 মাস থেকে 5 বছরের জন্য যদি কোনো বীমা করি, এটাকে বলা হচ্ছে সাময়িক বীমা পত্র। কেমন? আচ্ছা, এরপরে আমাদেরকে আর কি কি শিখতে হবে? বীমা চুক্তি কিভাবে সম্পাদন করতে হবে, তারপর কি কি সনদ লাগবে, বীমা দাবি আদায় কিভাবে করতে হবে, এগুলা। তো এখান থেকে যা যা পড়াইলাম আশা করি এগুলা যদি তোমরা পারো, গুরুত্বপূর্ণ যে টপিকগুলো তোমার না জানলে নয়, ওই টপিকগুলো আমি শিখাই দিলাম। তো আমার ক্লাসটা করে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাইবা। এত কষ্ট করে ক্লাসটা যদি করে যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে ক্লাসটা শেয়ার করবা। আর যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।